আপনারা শুধু আমাদেরকে প্রশ্ন করছেন, ওদেরকে প্রশ্ন করতে পারেন না? শুধু আমাদেরকে প্রশ্ন করছেন কেন? আপনারা প্রশ্ন করতে পারতেছেন না? ওদেরকে প্রশ্ন করেন, দাবি আনতে প্রশ্ন করেন। আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এরকম সিন্ডিকেট ভিত্তিক এইটা মানি না। কালকে বাংলাদেশের সেনাপ্রধান কিছুটা হুঁশিয়ারি সুরেই বলেছিলেন, অনেক হয়েছে, আর কিন্তু আমি সহ্য করব না। অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তা যে অত্যন্ত ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গেছে তা কিন্তু তিনি স্বীকার করে নিয়েছিলেন। এরপর আমি হয়তো প্রাথমিকভাবে ভেবেছিলাম এবার হয়তো বাংলাদেশের যে চিত্র আমরা প্রতিদিন দেখি তার থেকে একটু বাংলাদেশ সরে আসতে শুরু করবে, বিক্ষোভ হবে না, আইন শৃঙ্খলা ঠিকঠাক হবে, এমনকি মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা বা সমন্বয়করা তাদের সব কাজের ব্যর্থতার জন্য ভারতকে দোষারোপ করবে না। কিন্তু ও বাবা, আজকে বাংলাদেশে এমন কিছু চিত্র আবার দেখলাম, আমার মনে হয় সেনাপ্রধান হয়তো দিনের শেষে একটা মস্ত বড় শূন্য পাবেন। অর্থাৎ তার হুমকি বা হুঁশিয়ারি কোনো কাজেই লাগছে না অন্তত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে। কালকে সে ভিডিও যখন বিশ্লেষণ করছিলাম আমি বলছিলাম হয়তো অনেকটা দেরি করে ফেলেছেন সেনাপ্রধান। দেশের যে বর্তমান অরাজকতা এবং পরিস্থিতি তার জন্য তিনি কিন্তু একমাত্র দায়ী। পরবর্তীকালে তার ব্যাটনটাই কিন্তু ক্যারি করে নিয়ে চলেছেন এই মোহাম্মদ ইউনূস, এই নাহিদ, এই হাসনাত রায়। অর্থাৎ দিনের পর দিন আপনার দলের যে সেনাবাহিনী বা সেনাবাহিনীর সদস্যরা যেভাবে বাংলাদেশের যাবতীয় গন্ডগোলের সূত্রপাত করেছেন সেই গন্ডগোলটাই কিন্তু পরবর্তী ধাপে নিয়ে গেছেন এই মোহাম্মদ ইউনূসের পোষা কিছু ছাত্ররা। অর্থাৎ আপনার সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বঙ্গবন্ধুর মূর্তিকে টেনে মাটিতে দড়ি দিয়ে হিচড়ে ফেলে দিয়েছিল। আর ওরা কি করলো? ওরা ৩২ নম্বর ধানমন্ডির বাড়িটিকে আগুনে পুড়িয়ে দিল। আপনার দলের একাধিক সেনাবাহিনী সদস্যরা সংখ্যালঘুদের উপর সরাসরি অত্যাচারের সঙ্গে যুক্ত হলো। আর ওরা কি করলো? ওরা মিথ্যে মামলায় চিন্ময় প্রভুর মতো নিখাদ একজন ভদ্রলোককে জেলে বিনা বিচারে বন্দি করে রাখলো। অর্থাৎ যে কাজটি বাংলাদেশের সেনাবাহিনী শুরু করেছিল সেই কাজের কিন্তু পরম্পরা অনুযায়ী ধারাপাত যদি বয়ে নিয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূস এবং তার শাগরেদরা, অর্থাৎ সেনাপ্রধান যতই এতদিন পরে এসে মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিন না কেন তা যে বাস্তবের নিরিখে অনেকটা দেরি হয়ে গেছে তা হয়তো তিনি রিয়েলাইজ করতে শুরু করেছেন। আমার এই কথায় অনেকে অপোজ করেছিলেন, অনেকে বলেছিলেন বাংলাদেশ যখনই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আপনারা মিথ্যা প্রচার করছেন। আর আজকে বাংলাদেশে কি এমন ঘটনা ঘটলো জানেন? জানিয়ে বাংলাদেশের মানুষ নতুন করে কিভাবে স্বপ্ন দেখবে সে বিষয়ে একটা বড় সড় প্রশ্নবোধক চিহ্ন কিন্তু তৈরি হলো। দেখুন, ভারতকে হুমকি হুঁশিয়ারি দেওয়া আলাদা ব্যাপার, ভারতবর্ষ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে সেটাও আমি সরিয়ে রেখে আজকে আমি বলতে চাই বাংলাদেশের এই সেনাপ্রধান আসলে সে ৮-৯ মাসে এই বাংলাদেশের ধ্বংসের জন্য প্রধান একটি কারণ। আজকে ছাত্রছাত্রীরা রাস্তায় নামলেন, দু দলে দুভাগে এই ভিডিওটি আপনারা দেখবেন। আমি দুটো ঘটনার কথা বলবো। আজকে যারা জুলাই বিপ্লব মানে সকল যে বিপ্লব হয়েছিল অর্থাৎ শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল সেই ষড়যন্ত্রে যারা পায়ে পা মিলিয়ে এই নাহিদ ইসলামদের সঙ্গে রাস্তায় আন্দোলন করেছিলেন তারা কিন্তু আজকে মোহাম্মদ ইউনূসের বাসস্থানের সামনে আন্দোলন করলেন, বাসস্থান ঘিরে ধরলেন, কারণ এরা দাবি করলেন এই সরকার সেই বিপ্লবে আহতদের জন্য নাকি কিছুই করেনি। ছিল ৫ জন সমন্বয়ককে আমরা সারা বাংলাদেশের মানুষ সেই ভুয়া প্রেস রিলিজকে প্রত্যাখ্যান করেছিলাম এবং প্রাইভেট সেখানে সর্বোপরি সর্বোত্তম তারা অবদান রেখেছে। এবং আজকে বলতে চাই আপনারা যে এরকম সিন্ডিকেট ভিত্তিক এবং এত মানে সুন্দর করে সাজিয়ে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আপনারা যে সংগঠন একটা উঠালেন আমরা সেটাকে প্রাইভেট থেকে প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এরকম সিন্ডিকেট ভিত্তিক এইটা মানি না। প্রসঙ্গত এটা কিন্তু প্রথমবারের জন্য তারা রাস্তায় নামছেন না, এটা নিয়ে তারা সম্ভবত ৩ বার মোহাম্মদ ইউনূসের যে বাসস্থান তা কিন্তু তারা ঘিরে ধরলেন। ভাবতে পারেন এই সকল ছাত্রনেতারা কিন্তু আমেরিকার ইউএসএ এডের টাকা এবং জর্জ সরোজের টাকায় বিপুল পরিমাণে অর্থ সাহায্য বিদেশ থেকে নিয়ে এই ধরনের প্রি প্ল্যান্ড একটি আন্দোলনকে সামনে রেখেছিলেন। আর এই ধরনের ছাত্র নেতাদের কথায় এসে এই ধরনের আবেগে একাধিক ছাত্ররা এসে তাদের হাত পা খোয়ালেন, কেউ চোখ খোয়ালেন। আসলে ওই বিপ্লবে কারা গুলি চালিয়েছে সে বিষয়েও কিন্তু এখনো কোনো রিপোর্ট বাংলাদেশের এই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
যখন তারা গাঠি গুসকা নিয়ে বাড়িতে চলে গেছিল, এই মেয়েরাই আমরাই রাজপথে নেমেছি তাদের জন্য। তাদের রক্তে আমরা কিন্তু আমাদের চোখে পানি আসছিল। তাদের এটা সবসময় চিন্তা করা উচিত যে আমরা কাদের গায়ে হাত তুলতেছি, আমরা কাদের সাথে বৈষম্য করতেছি। তারা একবারও স্বীকার করতেছে না জুলাই গণঅভ্যুত্থানের মেইন স্টেক হোল্ডার কারা ছিল। আচ্ছা, আপনারা শুধু আমাদেরকে প্রশ্ন করছেন, ওদেরকে প্রশ্ন করতে পারেন না? শুধু আমাদেরকে প্রশ্ন করছেন কেন? কিসের জন্য এতটা সময় লাগলো? শেষ 6 মাসে বা 7 মাসে কেন স্বরাষ্ট্র দপ্তর এখনো কোনো বিজ্ঞপ্তি দিয়ে বলল না ওই আন্দোলনে ঠিক কোন কোন পুলিশ কর্তারা গুলি চালিয়েছিলেন? সেই আন্দোলনে যে গুলি চালানো হয়েছিল তা কি সত্যি পুলিশের গুলি থেকে চালানো হয়েছিল, নাকি আত্মঘাতী হামলা করা হয়েছে? অর্থাৎ ভিড়ের মধ্যে সেই ছাত্র নেতাদের কেউ বা কারা ঢুকে গিয়ে সেই ছাত্র নেতাদের উপর গুলি চালিয়েছেন, যেন এই পুরো দোষারোপটা শেখ হাসিনা সরকারের উপর আসে এবং আন্তর্জাতিক মহলে যেন শেখ হাসিনা সরকার কোণঠাসা হয়ে যায়। কেন এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট এখনো বাংলাদেশের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এলো না? সেই প্রশ্ন তো বাংলাদেশের মানুষ কোনো না কোনো সময় করতে শুরু করবেন। তবে এই প্রশ্নটা আমিই করলাম। আমিও জানতে চাই ওই ছাত্রদের উপর কারা গুলি চালালো এবং যারা গুলি চালালো তাদের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালীন সরকার আজ অবধি কি পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ পুলিশ কর্তা, সেনাবাহিনী সদস্য এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে আজকে অবধি এই সরকার কিন্তু কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাই নেয়নি, কারণ এই বৃহত্তম ষড়যন্ত্রের পার্টও হলো সিস্টেমের একটা অংশ। কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? আওয়ামী লীগ নেতা কর্মী এবং সদস্যদের বিরুদ্ধে। তাদের দোষ কি? একমাত্র দোষ তাদের, তারা আওয়ামী লীগের কর্মী। একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের কর্মী কি থাকবে না? নিঃসন্দেহে থাকবে। আজ আপনি ডেভিল হান্ট নামক যে প্রোপাগান্ডা চালাচ্ছেন, সেই ডেভিল হান্টের মাধ্যমে কাতারে কাতারে আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনি জেলে ঢোকাচ্ছেন শুধুমাত্র এই অভিযোগ তাদের বিরুদ্ধে যে তারা ভারতপন্থী, তারা হাসিনাপন্থী, তারা বাংলাদেশের আওয়ামী লীগের সদস্য বা সভ্য। এটা কারোর বিরুদ্ধে আইনত কোনো অপরাধ হতে পারে না। আর সেনাপ্রধান কি এগুলো জানেন না? সেনাবাহিনীর সদস্যরাই তো ডেভিল হান্ট শুরু করেছেন। আর সেনাপ্রধান বলছেন অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। কাদের উদ্দেশ্যে তিনি এই হুমকি দিচ্ছেন, কেন হুমকি দিচ্ছেন, তার মোটিভটা কি, সেটা নিয়ে তো একটা বিস্তর প্রশ্নচিহ্ন করতে পারে। একদিকে আওয়ামী লীগকে শেষ করে অভিযান তিনি করছেন, অন্যদিকে মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়ে বলছেন এবার সবকিছু থামাও, না হলে আমি পদক্ষেপ নেব। আর আজকে বাংলাদেশের এই যমুনাকে ঘিরে ধরা হলো আহতদের দ্বারা। আহতরা বললেন এই সরকার আমাদের কথা ভাবে না। এর আগে আহতদের একটি ভিডিও ফুটেজ আমি দেখিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম এই আহতরা সরাসরি ক্যামেরার সামনে দাবি করছেন চিকিৎসার জন্য এই সরকার ভাবেনি, এমনকি উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য চায়না, ভারত এই সকল দেশে এই সরকার নিয়ে যাওয়ার জন্য কোনো কর্মকাণ্ডই করছে না। এরা দিনের পর দিন আন্দোলনে নেমেছেন, আজকে কেউ পা খুইয়েছেন, কেউ চোখ হারিয়েছেন। এদের দ্বারাই কি ছাত্র নেতাদের নয়? এই প্রশ্ন তো বৃহত্তর প্রেক্ষাপটে যদি আপনারা ভাবেন তাহলে আপনারা প্রশ্ন করুন। আপনারা তো এদের হাতে আপনাদের স্বপ্নগুলোকে বন্ধক রেখেছেন। আপনারা ভাবেন এই সকল ছাত্রনেতারা আপনার দেশকে সোনার বাংলা গড়ে তুলবে, আপনাদের দেশকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিল। এরা বলেছিল সংস্কার করবে। যদি শেষ 8 মাসে 1 ফোঁটা সংস্কার হয়, তাহলে কি এমন সংস্কার হলো যার জন্য এই আহতরাই তাদের উপর আর বিশ্বাস করছে না? কারণ এই আহতরা তো এদেরকে রাতারাতি নেতা বানিয়ে এদের পিছনে পিছনে হাসিনা বিরোধী আন্দোলনে সামিল হয়েছিলেন। আজ তাহলে এদের অবস্থা এতটা বিপন্ন কেন হলো, এবং এই বিপন্নতার দায় কার, এবং এদের ভবিষ্যৎটাই বা কি, যারা এই ছাত্র আন্দোলনে যোগদান করে তাদের নিজেদের সর্বাঙ্গ মানে শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হারিয়ে ফেলেছেন? এই প্রশ্ন কিন্তু দিনের শেষে থেকেই যাচ্ছে। পাশাপাশি আরো একটা সার্কাসের মতো অভিনব ঘটনা ঘটলো বাংলাদেশে। কি হলো? সমন্বয়কদের একটি দল ঘোষণা করার কথা ছিল আজকে। কি হলো জানেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে যে দল ঘোষণা করার কথা ছিল, সেখানে এসে একদল ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখালেন। ফলে কালকে নাহিদ ইসলাম উপদেষ্টা পদ ছেড়ে যে দলে যোগদান করার স্বপ্ন দেখে নতুন রাজনৈতিক ময়দানে নামার চেষ্টা করেছিলেন, সেই দল ঘোষণার পুরো প্রক্রিয়াটাই স্থগিত হয়ে গেল। অর্থাৎ ছাত্রছাত্রীরাই এখনো একজোটই হতে পারলো না, তারা এখন বাংলাদেশের ভবিষ্যতে দায়িত্ব নিতে চাইছে। তাই একটাই অনুরোধ, বাংলাদেশ যা সিদ্ধান্ত নেবে তার উপরে কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিও কিন্তু নির্ভর করবে। এটা মাথায় রাখবেন। আপনারা ভারত বিরোধী হতেই পারেন, আপনারা ভারতের বিপক্ষে কথাবার্তা বলতেই পারেন, কিন্তু দয়া করে কোনো রকম সার্কাসের আশ্রয় নিয়ে বাংলাদেশকে অন্তত লাটে তুলে দেবেন না। কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের ইতিহাসের একটা মেলবন্ধন আছে, যা জয়শঙ্কর কালকে বলেছেন মুক্তিযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা সুদূর প্রসারী সম্পর্ক।
এই সার্কাস পার্টি যেটা তৈরি হচ্ছে, যার নেতৃত্বে এই হাসনাত, সারজিদ কিংবা নাহিদের মতো স্বার্থপররা যে শুধুমাত্র ক্ষমতার লোভে আপনাদেরকে ভুল পথে চালিত করে আপনাদের ভবিষ্যৎকে নিয়ে ছেলেখেলা করছে, তাদের হাতে আপনাদের স্বপ্নকে দয়া করে আর তুলে দেবেন না কিংবা বন্ধক দেবেন না। আপনারা ভারত বিরোধিতা করতে পারেন, কিন্তু ভারত বিরোধিতা করার আগেও এটা স্বীকার করুন, ভারত কিন্তু এখনো অবধি আপনাদের দেশে চাল, ডাল, গম, দুধ ইত্যাদি পণ্য দ্রব্য কিন্তু আপনাদের পাঠাচ্ছে। একটা তথ্য সাম্প্রতিককালে বেরিয়েছে, আমি যদি এই তথ্যটা পাই এই ভিডিওর সঙ্গে অ্যাটাচ করে দেবো। সেখানে বলছে শেখ হাসিনা যত রকমের পণ্যদ্রব্য বাংলাদেশে আমদানি করত, তার থেকে সে 6 থেকে 8 মাসে মোহাম্মদ ইউনূস সরকার অনেক বেশি টাকার পণ্য আমদানি করেছে। অর্থাৎ ভারত বিরোধিতা শুধুমাত্র এদের মিডিয়ার সামনে, আসলে মাটিতে এসে দেখা যাচ্ছে শেখ হাসিনার থেকে অনেক বেশি প্রোঅ্যাক্টিভ ইন্ডিয়ান মুভমেন্ট এই বাংলাদেশ সরকার তলে তলে করছে। কারণ ভারতের সাহায্য না পেলে এই দেশটি হয়তো বর্তমানে শেষ 8 মাসেই পৃথিবীর মানচিত্রে এক্সিস্টই করতো না। অর্থাৎ একদিকে ছাত্র দলকে ঘোষণা করা নিয়ে বিপুল বিক্ষোভ, অন্যদিকে মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে আহতদের বিক্ষোভ। এই দুই বিক্ষোভের ছবি ছাড়া বিশ্বাস করুন এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছুই দেখাতে পারলাম না। আর এই দুই বিক্ষোভের সূচনা কিংবা মূলে কিন্তু যে ভদ্রলোক আছেন, তিনি নিঃসন্দেহে বাংলাদেশের সেনাপ্রধান এবং তার দোসর মোহাম্মদ ইউনূস। ভারত এখনো কেন এই পুরো বিষয়টা নিয়ে চুপ এবং ভারত এখনো কেন নির্দ্বিধায় বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে, সে বিষয়ে কিন্তু আমার আজকের দিনে দাঁড়িয়ে প্রশ্নচিহ্ন উঠছে। কারণ আমি মনে করি এত ভারত বিরোধিতার পাল্টা চ্যালেঞ্জ, পাল্টা হুমকি, পাল্টা হুঁশিয়ারির হয়তো এবার কড়া জবাব দেওয়ার সময় এসে গেছে। আপনারা কি ভাবছেন? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।